আমাদের লিমিট পার্টটা শেষ 9.2। আচ্ছা 9.2 থেকেই মূলত আমরা অন্তরীকরণ বলতে যা বুঝি সেটা শুরু করব। অন্তরীকরণ বের করতে গেলে আমাদের লিমিটের সাহায্য নিতে হয়। যেমন ধর একটা ফাংশন sin x, হয়তো শুনছো sin x এর ডিফারেন্সিয়েশন cos x, ফিজিক্স হয়তো শুনছো এরকম, বা x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x। এটা আসলে কিভাবে বের করি? এটার যে মূল বেসিক বা মূল সূত্রগুলো আসলে লিমিটের সাহায্য নিয়ে বের করতে হয়। তাহলে আমরা মূলত যে অন্তরীকরণ বলতে ইন্টার লাইফে যা বুঝি সেটা এখন শুরু হবে। এটা হচ্ছে 9.2। হেডলাইন দাও, পরিবর্তনের হার। কথা হবে না? আসেন, পরিবর্তনের হার। দেখো তো তোমরা কি এর সাথে পরিচিত? যেমন ধরো ডেল এস বা ডেল থিটা বা ডেল টি। যেমন ধরো ডেল এস মানে কি? S2 মাইনাসের S1, মানে সরণের পরিবর্তন। এটা হচ্ছে S2 তে এবং এটা হচ্ছে S1। তাহলে S2 মাইনাস S1 হচ্ছে ডেল এস। যেমন ডেল থিটা হচ্ছে θ2 মাইনাসের θ1, ডেল টি হচ্ছে T2 মাইনাসের T1। এইভাবে বলতে পারো যে আদি তাপমাত্রা আর শেষ তাপমাত্রা। তাহলে ডেল টি বা তাপমাত্রার পরিবর্তন হচ্ছে শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা, এরকম। তো এইগুলো আমরা ইন জেনারেল ইউজ করতাম। তো ম্যাথমেটিক্সে আমরা পরিবর্তনের একটা ব্যাপার ইউজ করব, সেটা হচ্ছে ডিএস, ডি থিটা, ডিটি। তাহলে এটার মানেও এটাই, S2 মাইনাসের S1, θ2 মাইনাসের θ1, T2 মাইনাসের T1। তাহলে এর মধ্যে আর এর মধ্যে ডিফারেন্সটা কি? অবশ্যই আছে। আচ্ছা, এটা হচ্ছে সাধারণ পরিবর্তন, আমরা জানি এটাও পরিবর্তন, তবে এই পরিবর্তনটা হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন। তুমি যতটা ছোট চিন্তা করতে পারো তার থেকেও ছোট, ক্ষুদ্র পরিবর্তন। এটাই জেনারেল পরিবর্তন। যেমন ধরো আদি সরণ ছিল 10 এবং শেষ সরণ হচ্ছে ধরো 20, তাহলে ডিফারেন্স কত হলো? 10। যেমন আদি তাপমাত্রা ছিল ধরো হচ্ছে 300 কেলভিন, তো শেষ তাপমাত্রা হচ্ছে 400 কেলভিন, তাহলে ডিফারেন্স হচ্ছে 400 মাইনাস 300, এরকম। কিন্তু এইখানে যে ডি থিটা, ডিটি, ডিএস, এগুলো হচ্ছে খুবই ক্ষুদ্র পরিবর্তন, খুবই ক্ষুদ্র। যেমন ধরো আমরা এর আগে দেখছিলাম না এইচ টেন্ডস টু 0, এর মানে কি বলবো? এইচ এর মান 0 খুব কাছাকাছি, কিন্তু 0 নয়, একটু একটু থাকে না, বিষয়গুলো এইরকম খানিকটা। তাহলে এটা হচ্ছে আমাদের কিরকম বলো দেখি? ক্ষুদ্র পরিবর্তন, ক্ষুদ্র পরিবর্তন। আর এটা তো পরিবর্তন বটেই। তো আমরা এই বিষয়গুলো সামনে ইউজ করবো, যেন বললাম দেখুন এর মধ্যে আর এর মধ্যে ডিফারেন্সটা কোথায়। এটা তো অবশ্যই তাড়াতাড়ি না তুলতে হবে, তাড়াতাড়ি তুলবা। ডোমেইন ও রেঞ্জ, ডোমেইন আর রেঞ্জ এগুলো কি বুঝাও? জানার কথা। যেমন ধরো y ইকুয়ালস টু সাইন এক্স একটা ফাংশন। কার ফাংশন? এক্স এর ফাংশন। y ইকুয়ালস টু সাইন এক্স এ ডোমেইন কোনটা আর রেঞ্জ কোনটা? এক্স এর যেই মানগুলা বসানো যায় সেটা হচ্ছে ডোমেইন, আর এক্স এর মানগুলা বসানোর ফলে y এর যে মানগুলা পাওয়া যায় সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে বলো দেখি এখানে ডোমেইন কি হবে? সাইন এক্স, এক্স তো ডোমেইন, মানে ডোমেইনের মানটা কি হবে? এক্স্যাক্টলি। আচ্ছা এখানে এমন কোন বাস্তব জগতে এমন কোন সংখ্যা, না না না, বাস্তব জগতে এখানে এমন কোন সংখ্যা আছে যেটা বসাইলে এখানে অসংখ্যায়িত আসবে বা মান আসবে না? দেখাও আমারে। সাইন কিছু একটা, যেমন সাইন 30, সাইন 40, সাইন 50, এরকম এমন কোন মান পাওয়া সম্ভব যার জন্য এখান থেকে মান পাওয়া যাবে না? যেমন সাইন মাইনাসের 60 বা সাইন মাইনাসের 100, তুমি যাই বসাও, রিয়েল নাম্বারে যাই বসাও, তার থেকেই কিন্তু সাইন এক্স এর মান পাওয়া সম্ভব, সম্ভব কিনা?
না, যেমন টেনে 90 বসালে কি চলে আসে, অসংখ্যায়িত চলে আসে, তাহলে টেনে 90 বসানো যায় না। তাহলে সাইন এক্স এর যে কোনো মানই বসানো যায়, মানে বাস্তব সংখ্যার যে কোনো মানই বসানো যায়। বাস্তব সংখ্যাকে কিভাবে প্রকাশ করে, এই যে আর দিয়ে একটু টান দিতে হবে। যেমন ধরো, বলতো এগুলা কি, এটা তো বাস্তব সংখ্যা, বলতো এগুলা কি হয়, 0 +-1 +-2 +-3 ডট ডট ডট। হ্যাঁ, পূর্ণ সংখ্যার সেট। তারপরে এটা কি হয়, তো কিউ বাই কিউ, মানে ভগ্নাংশ আকারে প্রকাশিত যে কোনো সংখ্যা এরকম। আচ্ছা যাই হোক, এটা আমাদের বিষয় না আপাতত। y যদি sin x হয়, তাহলে x এর মান যা খুশি বসানো যায়, মানে রিয়েল নাম্বার। এবার ভাবো তো, x এর মান তো আমি যা খুশি বসাইতে পারতাম, তাহলে তো ডোমেন হয়ে গেল। তাহলে রেঞ্জটা কি হবে, রেঞ্জ কি হবে? আচ্ছা, এটা আমাদের জানা জিনিস। তুমি সাইনের কোণ যাই বসাও, মান কিন্তু -1 সহ -1 থেকে 1 সহ 1 এর মধ্যে থাকে না, -1 সহ -1 থেকে 1 সহ 1 এর মধ্যেই থাকে। তুমি এখানে যাই বসাও দেখবা যে -1 আর 1 এর মাঝখানেই, বা -1 অথবা 1 হচ্ছে। তাহলে রেঞ্জটা হচ্ছে এরকম, রেঞ্জটা হবে এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে -1, 1। বলতো থার্ড ব্র্যাকেট কেন দিলাম, দেখছো ক্লোজ বাউন্ড বলে। এর মানে হচ্ছে -1 সহ, -1 থেকে 1 সহ 1 এর পর্যন্ত। তাহলে সাইন এক্স এর মান যা কিছু বসানো যায়, এই জন্য হচ্ছে ডোমেনের মান রিয়েল নাম্বার, বা ডোমেনের সেট হচ্ছে রিয়েল নাম্বার। আর তুমি যাই বসাও এখানে, মানটা এর মধ্যেই থাকবে, মানে রেঞ্জটা হচ্ছে এত। তাহলে ডোমেন হচ্ছে যেই মানগুলো ফাংশনে বসানো যায়, আর রেঞ্জ হচ্ছে মানগুলা বসানোতে যে মানগুলা পাওয়া যায়। ঠিক আছে, তুলে নাও। ধরো y f of x একটা ফাংশন, তাহলে এখানে ডোমেন কি হবে, x, আর রেঞ্জ কি হবে, f of x। তাই কিনা বলো, y f of x একটা ফাংশন, তার এখানে ডোমেন হচ্ছে x, আর রেঞ্জ হচ্ছে x এর মান বসালে f of x পাওয়া যায়, তাহলে f of x। এবার আমি ডোমেন যদি এটা বসাই x + h, তাহলে বলো দেখি রেঞ্জ কত হবে, f of x + h। আমি যদি এখানে x = x + h লিখি, তাহলে বলো তো h টেন্ডস টু কি হবে, 0। আমি x = x + h লিখছি না, x তো আসলে x, তাহলে আমি যে বেশি লিখলাম সেটা কি 0 এর কাছাকাছি হচ্ছে না। x = x + h লিখি, তাহলে h কি হচ্ছে, 0 এর কাছাকাছি হচ্ছে। এইটুকু একটু মুছে দিলাম। হ্যাঁ, তাহলে এবার খেয়াল করি, তাহলে ডোমেন যদি x হয় তাহলে রেঞ্জ হয় f of x, আর ডোমেন যদি x + h হয় তাহলে রেঞ্জ হয় f of x + h। আমি যদি x = x + h বসাই, তাহলে এখানে বলতে হবে h টেন্ডস টু 0। এবার খেয়াল করো তো, ডোমেনের পরিবর্তন, বলো তো ডোমেনের পরিবর্তন কত, ডোমেন ছিল x, নিচে কত x + h, তাহলে পরিবর্তন কি x + h -x হবে না। ডোমেনের পরিবর্তন এত, এর জন্য এই রেঞ্জের পরিবর্তন কি হবে, তো ছিল f of x, হয়েছে f of x + h, তাহলে f of x + h - f of x। তাহলে এবার বলো দেখি এই ডোমেনের পরিবর্তনের হার কত হলো, ডোমেনের পরিবর্তনের হার, হার কিভাবে বের করে, যার জন্য পরিবর্তন পাওয়া গেছে তার দ্বারা ভাগ করে দিলে তো হার পাওয়া যায়। তাহলে আমাদের f of x + h - f of x ডিভাইডেড x + h - x, তাহলে এই x কাটা যায়, তাহলে f of x + h - f of x ডিভাইডেড h হচ্ছে না, হচ্ছে, তাহলে ডোমেনের পরিবর্তন x + h - x এর জন্য রেঞ্জের পরিবর্তন এত,
পরিবর্তনের হার এত। তাহলে এক্স এর পরিবর্তন, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার কি পাওয়া গেছে না, এটা বলো তো। তাহলে এক্স এর পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তনের হার এটা, কথাটা বুঝিও। এই যে এক্স এর কিন্তু ছিল, মানে ডোমেন ছিল এক্স, রেঞ্জ ছিল এফ অফ এক্স। তাহলে এক্স এর পরিবর্তনের জন্য আমাদের রেঞ্জের পরিবর্তন হলে এত, বা ওয়াই এর পরিবর্তন হলে এত। তাহলে এক্স এর পরিবর্তনের জন্য হচ্ছে এই পরিবর্তনের হারটা কত হয়েছে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। এটাকে তুলো, তুলছি, আমি তুলে দিই, এটা তুলছি। একটা জিনিস খেয়াল করছো এখানে, এইচ টেন্ডস টু জিরো, তুমি যদি এখানে এইচ এর মানটা বসাই দাও তাহলে কি আসে, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত আসে না। তো কোন একটা মানের জন্য যদি অসংজ্ঞায়িত আসে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করি, এই যে না, এই যে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ, এটা দিই না। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে যেই মানের জন্য অসংজ্ঞায়িত সেই মানটাকে বের করে নিয়ে আসা। তাহলে এটাকে এইভাবে লেখা যাবে না। তাহলে আমাদের এক্স এর পরিবর্তন বা ডোমেনের পরিবর্তনের জন্য ওই রেঞ্জের পরিবর্তনের হার পাইছি আমরা এত, বা এটা ডোমেন না লিখে রেঞ্জ লিখবা, উল্টা লিখছি আমি। এটা হচ্ছে রেঞ্জের পরিবর্তনের হার বা ওয়াই এর পরিবর্তনের হার কার সাপেক্ষে, ডোমেনের সাপেক্ষে। এটা লিখো রেঞ্জের পরিবর্তনের হার, রেঞ্জের পরিবর্তনের হার। তাহলে ডোমেনের সাপেক্ষে বা ডোমেনের পরিবর্তনের জন্য আমাদের রেঞ্জের পরিবর্তন হয়েছে। তাহলে এটা যেটা পাইছি সেটা কি পাইছি, ওয়াই এর পরিবর্তনের হার পাইছি বা রেঞ্জের পরিবর্তনের হার পাইছি। তো এইখানে আমরা দেখতেছিলাম যে এইচ টেন্ডস টু জিরো, যেহেতু এইচ এর মান জিরোর কাছাকাছি, এইচ এর মানটা এখানে বসাই জিরো, তাহলে এখান থেকে অসংজ্ঞায়িত আসে। আর আমরা লিমিট পার্টে এটাই শিখলাম যে অসংজ্ঞায়িত কোনো একটা মানের জন্য যদি অসংজ্ঞায়িত আসে, সেই মানের জন্য যে মানটা পাওয়া যায় সেটা কিভাবে বের করে, লিমিট এইচ টেন্ডস টু জিরো যা আছে তা, ওই ফাংশনটা, তাই তো। এটুকু লিখে দাও, এটুকু লিখে দিলাম, হ্যাঁ। তা এটাকে কি বলা যায় ফাইনালি, ওয়াই এর পরিবর্তনের হার কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, অথবা রেঞ্জের পরিবর্তনের হার কার সাপেক্ষে, ডোমেনের সাপেক্ষে। এটুকু হইছে। এবার এটা খেয়াল করো, ডিওয়াই বাই ডিএক্স, তাহলে বলো দেখি এখানে ডিওয়াই কি হবে, ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তন, ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তন, ডিএক্স কি হবে, এক্স এর ক্ষুদ্র পরিবর্তন। তাহলে বলো দেখি একসাথে এই ডিওয়াই বাই ডিএক্স এটার মানে কি হবে, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, তাই হচ্ছে না, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, মানে এক্স এর ক্ষুদ্র, এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তনের হার। সোজা কথা বললে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। আমরা একটু আগে দেখে আসলাম যে ডোমেনের সাপেক্ষে রেঞ্জের পরিবর্তনের হার বা এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার সমান হচ্ছে যেটা, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। আবার দেখতেছি ডিওয়াই বাই ডিএক্স, এটার মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। তাহলে দুটাকে মার্চ করে লেখা যাবে না, সুতরাং ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। তাহলে আমরা এখানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তনের হার পেলাম বা ক্ষুদ্র পরিবর্তনটা পেলাম, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। আমরা যে ডিফারেন্সিয়েশনগুলো মূলত করবো সেটা আসলে এটার সাপেক্ষে করবো বা এটাকে ইউজ করে করবো, ঠিক আছে। জাস্ট এই ফর্মুলাটা পুরা ম্যাথমেটিক্যাল, এই পুরা হিস্ট্রিটাই চেঞ্জ করে ফেলছে। শুধু ম্যাথমেটিক্যাল না, ফিজিক্সের বিভিন্ন বিভিন্ন জটিল জটিল ইকুয়েশনের সলভ খুব সহজে সলভ করা যায়, শুধুমাত্র এটা আবিষ্কার হয়েছে বলে বা এটা আমরা পাইছি বলে। পুরা ডিফারেন্সিয়েশনের মূল হোতাই হচ্ছে এই সূত্রটা, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ ইকুয়ালস টু কি, ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে। এবার বলি যে আসলে
আমরা ডিফারেন্সিয়েশন কেন করি? বলতে পারবা যে ডিফারেন্সিয়েশন কেন করি বা কি হয় এই ডিফারেন্সিয়েশন দিয়ে? দরকার আছে কোনো বলো? এই যে ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস ফুল যে জিনিসটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কোনো দরকার আছে? কোনো দরকার আছে? আসলে দরকার আছে? শুধু শুধু মাথায় ব্যায়াম তৈরি করে নাকি? সারা করায় তাই করি, নাম্বার দরকার তাই করি। বাস্তব জগতে কি আসলে এর কোনো ব্যবহার আছে? আচ্ছা আসেন, তার মানে তোমাদের মতে শুনি, তাহলে তোমাদের মতে ও ভেক্টর কেন করি? ভেক্টর কেন করি? তাহলে তোমাদের মতে যে ডিফারেন্সিয়েশনের আসলে কোনো দরকার নাই নাকি? আচ্ছা বলো দেখি যে ধরো এক্স অক্ষ এটা হয়, হ্যাঁ? আচ্ছা বলো দেখি এটা কি একটা আয়তক্ষেত্র? মনে করো এটা একটা আয়তক্ষেত্র, এটার দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি, তার ক্ষেত্রফল কত হবে? এবি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, ধরো এটা ত্রিভুজ, এটা ধরো হচ্ছে বেসটা হচ্ছে এ আর এই হাইটটা দিলাম এইচ, এটা বি ধরো, হ্যাঁ এটা এটা বি ধরো, এটা এইচ ধরো, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? হাফ বি এইচ, হাফ ভূমি গুণন উচ্চতা নাকি? ধরো এটা সার্কেল, এই তার সেন্টার, এইটুক তার রেডিয়াস, তাহলে এটার ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কয়ার। কই পাই? বই কই পাইছে? বই কই পাইছে? গবেষণা করলো কই থেকে? মানে এটা কিভাবে হইলো যে যদি এই ত্রিভুজের ত্রিভুজ না ধরলাম না, এই বললা যে ডিফারেন্সিয়েশন, এই জন্য তো জানো না যে ডিফারেন্সিয়েশন কেন দরকার। আর তুমি ভাবতেছো যে আয়তক্ষেত্র হইলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিব, এটা মানে নিছি সবাই, সবাই মানে নিলাম যে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কি হবে? ক্ষেত্রফল পাওয়া যাবে, ধরে নিলাম। তো সেই হিসেবে এটাও ধরে নিছি। তো এটা ধরে নেওয়ার সাপেক্ষে যে এটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার হবে, এটার যে পরিমাণ ক্ষেত্র আছে এটার যে সেম পরিমাণই ক্ষেত্র হবে সূত্র হিসেবে, তাহলে তুমি কিভাবে বুঝলা যে এটা পাই আর স্কয়ার হবে? বুঝো, তুমি যদি এই আয়তক্ষেত্র কি বলে এই সার্কেলটাকে তুমি যদি কোনোভাবে বৃত্তে কনভার্ট করতে পারো, স্যার কি বলে রেক্টেঙ্গুলার কনভার্ট করতে পারো, মানে কি? এটা তো একটা জমির পরিমাণ, জমির পরিমাণ। ধরো তুমি এই জমির পরিমাণটাকে কেটে কেটে একটা এই শেপে নিয়ে আসতে পারলা, মানে এই যে মাটিগুলো আছে যে মাটিগুলো এখানে নিয়ে এসে মনে করো যে এই পুরো সার্কেলটাকে তুমি এইভাবে প্রকাশ করতে পারলা। না আমি বলতেছি যে এটা তো একটা জমি, এটা জমি, জমি কিনা বলো? ক্ষেত্রফল কার বাই করি? আমরা জমির বাই করি নাকি? ধরো এই পুরা জমির যে পরিমাণটা যে আছে, এই পুরা জমির পরিমাণটাকে তুমি এইভাবে প্রকাশ করতে পারলা, বা তুমি এই জমিটাকে আস্তে আস্তে ছোট ছোট করে রেখে রেখে দেখলা যে এটা এরকম ভাবে আয়তক্ষেত্র বানানো যায়। তো এই বৃত্তটুকুর যে পরিমাপ আছে বা জমির পরিমাপ আছে সেটা যদি তুমি এইভাবে কনভার্ট করো, তো এখানে তুমি যদি এ বি এর সূত্রটা ফেলো, যেই পরিমাণ ক্ষেত্রফল হবে এই সার্কেল থেকে সেই পরিমাণ ক্ষেত্রফল পাওয়া যাবে এই সূত্র থেকে। কেন কিভাবে? তাহলে এই সূত্রটা পাইলাম কই? আচ্ছা, এইখানেই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের আর ইন্টিগ্রেশনের ব্যবহার। কিভাবে ব্যবহার একটু বলি তোমাকে, হ্যাঁ? দেখো, ধরো এটা হচ্ছে একটা অক্ষ, একটা অক্ষ, হ্যাঁ? তো আমরা যদি আয়তক্ষেত্র হয় তার ক্ষেত্রফল বের করতে পারি। খেয়াল করি এই যে আগে আমি দেখাবো দেখো, দেখো যদি আয়তক্ষেত্র হয় তাহলে কি আমরা ক্ষেত্রফল বের করতে পারি? কারণ সূত্র আমার জানা আছে, মুখস্থ করে দিয়েছি ছোটবেলায়। বৃত্ত হইলেও পারি, ত্রিভুজ হইলেও পারি, তারপর হচ্ছে বর্গ হইলেও পারি, তার সূত্রগুলো আমরা জানি। ধরো এইবার এইরকম একটা শেপ আছে, আমার আমার হচ্ছে এই যে এইটুকু ক্ষেত্রফল দরকার, এই যে এইটুকু ক্ষেত্রফল দরকার। এইবার আমি কিভাবে বের করবো বলো? কিভাবে মাপবা? ক্ষেত্রফল কি জমি তুলে দিলে পরে মাপে নাকি শুধু দৈর্ঘ্য মাপে? যারা আমিন আছে, আমিন ছিল তো জমি পরিমাপ করে, শিকল দিয়ে করে। আমার দাদু আমিন ছিলেন আর কি। তো বলো দেখি এবার যে এইটুকুর ক্ষেত্রফল কিভাবে বের করবো? জানি না। এবার খেয়াল করি। আচ্ছা দেখো, আমি যদি কোনোভাবে
এখানে একটা স্লাইড বানাইতে পারি, স্লাইড মানে ছোট্ট একটা এরকম ধরো একটা ইয়ের মতো, হ্যাঁ স্লাইড বানাইতে পারি যদি। আর যদি এই স্লাইডের ক্ষেত্রফল বের করতে পারি, আবার ধরো এখানে একটা স্লাইড আছে, বা এখানে একটা মানে ওই যে আমরা ই করি না, কি বলে ব্রেড স্লাইড করি না, ধরো এই স্লাইডটা এত ছোট, মানে খুবই ছোট, ক্ষুদ্র, চিন্তা করো এভাবে যদি অনেকগুলা স্লাইড এভাবে কাটতে পারি বা বানাইতে পারি, হ্যাঁ কাটতে পারি, বানাইতে পারি, যদি আমরা এরকম একটা বের করতে পারি বা এরকম স্লাইডগুলো বের করতে পারি, এর ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে সবগুলো পরে যোগ করে দিলে কি আমাদের ক্ষেত্রফল হয়ে যাবে না? হবে কি না? হবে। কথা হচ্ছে আমি এইটার ক্ষেত্রফল কিভাবে বের করবো? এখানে তো যে কার্ভ আছে, তাহলে এখানে কার্ভটা কিভাবে কাজ করবে? আচ্ছা আমরা যখন পৃথিবীতে থাকি, হ্যাঁ ধরো পৃথিবীর সার্ফেসটা এরকম, তো পৃথিবী তো গোল, যখন আমরা দাঁড়াই আছি যখন, তখন কি আমাদের কাছে গোল মনে হচ্ছে? আসলে এই কার্ভটা এতটাই বড় যে তুমি যখন ওই কার্ভের উপরে কোনো একটা জায়গায় থাকবা, সেটাকে আর কি মনে হবে না, ওই কার্ভ মনে হবে না, কি মনে হবে? সমতল মনে হবে। তো তুমি যখন এরকম ক্ষুদ্র একটা অংশ নিবা, তখন এই ক্ষুদ্র অংশটা এরকম মনে হবে, এটা এই যে না, তো এখানে কি এটাকে কার্ভ মনে হচ্ছে? মনে হচ্ছে না। তো কথা হচ্ছে আমি কি এটা ক্ষেত্রফল বের করতে পারবো? কিভাবে পারবো? আমার তো জানি রেখার ক্ষেত্রফল হয় না। এইখানে এই ব্যাপারটা কাজ করে যে ক্ষুদ্র, আমরা যেখানে বলতেছি যে ক্ষুদ্র পরিবর্তন, ক্ষুদ্র পরিবর্তনের হার বা ক্ষুদ্র অংশ, এইখানে এই ব্যাপারটা কাজ করে। এর কি দৈর্ঘ্য আছে? আমরা এতদিন জানতাম যে রেখার ক্ষেত্রফল হয় না, কারণ তার শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ নাই। যেহেতু এখানে একটা ক্ষুদ্র প্রস্থ আছে না, আছে, তো এই দৈর্ঘ্য ধর হচ্ছে এল, আর এই যে প্রস্থ ধরলাম হচ্ছে ডিএক্স, মনে করো যে পরিমাপ প্রস্থ এটা ধরলাম এক্স, তাহলে ডিএক্স দ্বারা কি বোঝাবে? ওই ক্ষুদ্র যে অংশটা সেটা। তাহলে এল ইন্টু ডিএক্স এটা কি হবে বলো দেখি? এই যে এই একটা স্লাইডের ক্ষেত্রফল না? এভাবে যদি আমরা প্রত্যেকটা স্লাইডে এভাবে বের করতে পারি, পরে যে যোগ করে দিই, তাহলে কি এই অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে না? এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর এই সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে যোগ করা হচ্ছে ইন্টিগ্রেশন। অন্তরীকরণ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙা, আর যোগজীকরণ হচ্ছে সবগুলোকে জোড়া লাগা। বোঝা গেল? তো আমরা হচ্ছে অন্তরীকরণ এবং যোগজীকরণ যখন শেষ করে ফেলবো, যোগজীকরণের যে শেষ অনুশীলনী, সেখানে দেখবা যে তোমাকে ক্ষেত্রফল বের করতে বলবে, যে বের করো একটা বৃত্ত দেওয়া থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এত, তুমি এর ক্ষেত্রফল বের করো। তোমাকে হচ্ছে এই ডিফারেন্সিয়েশন কি বলে ইন্টিগ্রেশন ব্যবহার করে তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে। বইটা দাও আমাকে একটু, তোমাদের একটু দেখাই যে ব্যাপারটা আসলে কিভাবে হচ্ছে। tan h আচ্ছা দেখি চেঞ্জ করে দেবো, সমস্যা নাই। এই দেখো, এই খেয়াল করি, দেখো তো প্রশ্নটা কি? আচ্ছা নিব না, আমি চেঞ্জ করে দেবো। দেখো এই দেখো, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই খেয়াল করি খেয়াল করি খেয়াল করি খেয়াল করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। আমরা পূর্ব হয়তো জানো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, যার ব্যাসার্ধ হচ্ছে এ। যেমন ধর এখানে ব্যাসার্ধ দিয়েছিলাম আমরা আর, তো ওই সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, ওটা ক্ষেত্রফল কি হয়েছে? পাই আর স্কোয়ার হয়েছে না? তো যদি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার হয়, তাহলে ক্ষেত্রফল কি হবে? পাই এ স্কোয়ার। এই হচ্ছে তার ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করা, এই যে অ্যান্সার হচ্ছে পাই এ স্কোয়ার। আসলে আমরা এইভাবে এই বৃত্তের ক্ষেত্রফল যে পাই এ স্কোয়ার সেটা পাইছি, বা পাই আর স্কোয়ার সেটা পাইছি। ওটার কোর বা বেজ হচ্ছে মানে অন্তরীকরণ যোগজীকরণ। তাহলে দেখছো ব্যবহারটা কোথায়? আচ্ছা, এরকম সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে খুব বড় বড় ব্যবহার আছে। আচ্ছা আসেন ফিরে আসেন, তাহলে আমরা এখানে দেখলাম যে আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে একটা ফাংশন বা একটা অংশকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, এই দিকে তাকাইতে হবে। আর যোগজীকরণে কি করি? এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে একত্র করি। ঠিক আছে, এবার তাহলে আসেন আমরা মূল নিয়মে অন্তরজ শুরু করব। মূল নিয়মে অন্তরজ ব্যাপারটা কি? মূল নিয়মে অন্তরজ আমরা যদি খেয়াল করবো, আমরা যদি dy by dx equals to limit h tends to 0 f of x plus h minus f of x divided h, শুনি, আমরা যদি কোনো একটা ফাংশন দেওয়া থাকে, সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি আমরা এই যে লিমিট h tends to 0
এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ ব্যবহার করে বের করি, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে মূল নিয়মে অন্তরজ। মূল নিয়মে অন্তরজ। আমরা এই 9.2-তে যতগুলা ফাংশনের মূল নিয়মে অন্তরজ শিখবো, ওই উত্তরগুলোকে আমরা মুখস্থ রাখবো, কারণ পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা শুধুমাত্র ডিরেক্ট ওই সূত্রের মানে ওইটার জন্য ওটা অ্যান্সারটা বসাই দিব। মানে 9.2-তে আমরা সামনের চ্যাপ্টারগুলোতে যে সূত্রগুলো ব্যবহার করব সেগুলোর প্রমাণ দেখব, কারণ এগুলো আমাদের পরীক্ষাতে আসে। এটাকে বলা হচ্ছে মূল নিয়মে অন্তরজ। আমাদের এক্সামগুলোতে টোটাল 6টা টাইপ আছে, এই অন্তরীকরণ থেকে 6 টাইপ, এর বাইরে কোনো কোশ্চেন হবে না। তার মধ্যে একটা টাইপ হচ্ছে লিমিট 9.1, যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। আরেকটা টাইপ হচ্ছে এই 9.2 এর মূল নিয়মে অন্তরজ। তার মানে মূল নিয়মে অন্তরজ শেষ হয়ে গেলে আমাদের অন্তরীকরণে সৃজনশীলে যতগুলো কোশ্চেন হয় তার মধ্যে দিয়ে 2টা টাইপ শেষ হয়ে যাবে। টোটাল টাইপ হচ্ছে 6টা, অনুশীলনে 9টা, কিন্তু টাইপ হচ্ছে 6টা। ঠিক আছে? তাহলে আমি বলে দিব যে কোনটা কোনটা মুখস্থ রাখতে হবে, কোনটা কোনটা কি করতে হবে। আসেন, 1 নাম্বার, আমি হচ্ছে এই 9.2-তে বইয়ের যে শুরুতে দেওয়া আছে না অন্তরজগুলা, ওগুলো আমি আসলে করবো না। হ্যাঁ, আমার কাছে এই শীটটা আছে, এইগুলোতে সবগুলো টোটাল মনে হয় 42টা প্রবলেম আছে। এগুলো সব সলভ করতে পারলে ওগুলো রাখতে না, ঠিক আছে? এখানে সবগুলো গুছানো আছে। এখানে একটা আছে, একটা নাই। তাহলে আমাদের এই যে পার্টটা যে আছে মূল নিয়মে অন্তরজ, এটা শুধু এই শীটটা বললেই হবে। কেমন? আসেন, 1 নাম্বার, সাইন এক্স এর মূল নিয়মে অন্তরজ। প্রশ্ন এইভাবে বলা থাকবে, প্রশ্ন এইভাবে বলা থাকবে যে সাইন এক্স এর মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো। সাইন এক্স এর মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো। তাহলে আমাদের যেইটার অন্তরজ বের করতে বলবে সেটা হচ্ছে আমাদের গিভেন ফাংশন, মানে ওয়াই। তাহলে এখানে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু কি দেওয়া আছে বলো দেখি, সাইন এক্স। আমরা কি বের করতে চাচ্ছি? ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে? দেখো তো আমাদের ইয়েতে মানে আমাদের সূত্রটা যে আছে সেখানে এফ অফ এক্স দরকার, এই যে এফ অফ এক্স আমাদের কাছে আছে। এফ অফ এক্স প্লাস এইচ দরকার, আমাদের কাছে কি এফ অফ এক্স প্লাস এইচ আছে? নাই। তাহলে আমরা এটা বের করে নেব। সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল কি হবে? সাইন এক্স প্লাস এইচ। যদি এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স হয়, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কি হবে? এইখানে এক্স হলে এখানে এক্স হয়, তাহলে এখানে এক্স প্লাস এইচ হলে এখানে তো এক্স প্লাস এইচ হবে। আচ্ছা, এবার আমরা ফর্মুলাতে ফেলবো। তাহলে দরকার হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডি ওয়াই মানে কি বলতো? সাইন এক্স, যে সাইন এক্স বাই এক্স, ব্র্যাকেট দিও, ইকুয়াল। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, বলো দেখি এফ অফ এক্স প্লাস এইচ কত? সাইন এক্স প্লাস এইচ। তাহলে সাইন এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স কত? সাইন এক্স ডিভাইডেড কত? এইচ। তোমাদের কি এটা মনে আছে? সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, এই সূত্রটা কি মনে আছে? এরকম ছিল, সাইন সি মাইনাস সাইন ডি। 9.1 এর টাইপ 8 সম্ভবত, সূত্র লিখে দিয়েছিলাম। সাইন সি মাইনাস সাইন ডি হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। এটা তো আমরা এই ফর্মুলাটা হচ্ছে এখানে ফেলবো। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে 2 cos এই যে সি প্লাস এই যে ডি ডিভাইডেড 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। সি কত? এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ মাইনাস এর এক্স ডিভাইডেড 2, নিচে এইচ। এটা তাই তো? আচ্ছা, উপরটা মুছে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে আমরা খেয়াল করব যে এখানে এই এক্স আর এই এক্স কাটা যায়, এই এক্স আর এক্স কাটা যায়, এইচ বাই 2 থাকে। আর এখানে এই এক্স মিলে হয় 2x প্লাস এইচ থাকে, নিচে তো 2 আছেই, 2 তো থাকবেই। তাহলে ফাইনালি এখানে হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে আছে 2 cos 2x প্লাস এইচ ডিভাইডেড 2, আর এখানে আছে ইন্টু সাইন এক্স এর কাটা যায়, তার থাকে হচ্ছে এইচ ডিভাইডেড 2, নিচে থাকে হচ্ছে এইচ। এটুকু বুঝছি না ঝামেলা আছে? নাই। একবার ভাবো তো
যেহেতু এখানে সাইন h/2 আছে, যদি এখানে h/2 থাকতো এইটুক দিয়ে কি 1 হয়ে যেত না? আমি এখানে h/2 লিখলাম, তাহলে কি এটা ব্যালেন্স করতে হবে না বলো? তাহলে এখানে আমাদের হাফ ব্যালেন্স করে দিলাম আমরা। ঠিক আছে, তাহলে লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0, তাহলে এই সাইন h/2 বাই h/2 কি হয়ে গেল? 1 হয়ে গেল। এই 2 আর এই হাফের থেকে 2 কাটা যায়, তাহলে বাকি রইল কি শুধু এইটুক না? এটুক কত? cos 2x কে 2 দ্বারা ভাগ করলে হয় x, আর h কে 2 দ্বারা ভাগ করলে হয় h/2। এইটুক বুঝি নাই, কোনটা বোঝা নেই? এটাতে এই যে এইটুক আর এইটুক কত সেটা বলো। এইভাবে এই যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x কত? 1 না? তো এখানে যা আছে এখানে যা আছে সেম হয়, তাহলে 1 হয় না? তাহলে এই sin h/2 এখানে h/2 লিমিট কত দেওয়া আছে? h টেন্ডস টু 0, তাহলে তো 1 হবে। হ্যাঁ, এটা 1 হচ্ছে। তাহলে শেষ পর্যন্ত বাকি রইল আমাদের লিমিট h টেন্ডস টু 0 cos x প্লাস h/2। এবার তাহলে মানটা বসাই দাও, যদি h এর মান 0 মানে বসাই দিই তাহলে 0/2 কত হয়? 0 হয়, আর এটা আমাদের থেকে যায় হচ্ছে cos x। বুঝছি? তাহলে sin x এর অন্তরজ হচ্ছে cos x, মানে sin x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়। তুলে নাও, sin x এর মূল নিয়ম অন্তরজ এর ফলাফল হলো আমাদের cos x, তাহলে sin x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে? cos x পাওয়া যাবে। এইটুকু তুলে নেন। কি? হ্যাঁ, এটাই ভালো ছিল। হ্যাঁ, একটু কাছে ছিল অবশ্য। দেখি শেষ, দেখি শেষ, শেষ, শেষ কি? তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে যে ddx sin x equals to cos x, ddx sin x equal cos x। স্টার্টিংতে লিখো ddx sin x equal cos x, মানে sin x কে ডিফারেন্সিয়েট করলে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। sin x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x হবে। হ্যাঁ, আমাদের এটা মুখস্থ রাখতে হবে। এমনকি sin x এর মূল নিয়মান্তর যেটা করলাম সেটাও কিন্তু পরীক্ষাতে আসে, যা হচ্ছে sin স্কয়ার x, sin স্কয়ার x এর মূল নিয়মান্তর বের করব। হ্যাঁ, তাহলে বলছিলাম আমাদের যাকে মূল নিয়মান্তর বের করতে বলবে সেটা হচ্ছে y, মানে x এর ফাংশন। তাহলে y equals to f of x equals to sin স্কয়ার x এবার। তাহলে আমাদের প্রুফ করতে গেলে বা মূল নিয়মান্তর বের করতে গেলে f of x plus h দরকার পড়ে। তো লিখে নাও f of x plus h, তাহলে sin স্কয়ার x plus h। তাহলে সূত্রটা ফেলি, আমাদের বের করতে হবে dy by dx, মানে হচ্ছে ddx of y, মানে কি? sin স্কয়ার x, মানে আমরা x এর সাপেক্ষে রুম কিন্তু এখানে থাকবো না, মানে আগে থেকে ডিসিশন। আচ্ছা দেখো, ddx of sin স্কয়ার x মানে কি বলবো আমরা এটাকে? যে x এর সাপেক্ষে sin স্কয়ার x এর ডেরিভেটিভ, x এর সাপেক্ষে sin স্কয়ার x এর ডেরিভেটিভ। আচ্ছা, তো সূত্রটা হচ্ছে এরকম, লিমিট h টেন্ডস টু 0, তাহলে f of x plus h ফর্ম সূত্রটা হচ্ছে f of x plus h, তাহলে f of x plus h হচ্ছে sin স্কয়ার x plus h মাইনাস, আর f of x হচ্ছে sin স্কয়ার x ডিভাইডেড h।
এটা তো আমাদের সূত্রই। সূত্র কি ছিল? dy by dx equals to limit h tends to 0 f of x plus h minus f of x divided h, তাই লিখছি আমরা এখানে। তাহলে এবার খেয়াল করিও, আমাদের এখানে একটা ফর্মুলা ফেলতে হবে, সেটা হচ্ছে sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b ইকুয়ালস টু হচ্ছে sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b। এই ফর্মুলা শুধুমাত্র এখানেই বেশি ইউজ হয়, এছাড়া এটা তেমন কোনো কাজ লাগে না আমাদের। তো যখন আমরা ত্রিকোণমিতিতে পড়বো হয়তো বা এটা দেখবো না, হ্যাঁ। তো আমরা এটার জন্য একটু খেয়াল রাখবো যে sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b ইকুয়ালস টু sin a প্লাস b ইন্টু a মাইনাস sin a মাইনাস b। তাহলে লিমিট h টেন্ডস টু 0, তাহলে এই যে sin স্কয়ার এটা হচ্ছে a আর sin স্কয়ার এটা হচ্ছে b, তাহলে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, তাহলে sin a প্লাস b, তাহলে x প্লাস h প্লাস x ইনটু sin a মাইনাস b, এ কত? x প্লাস h মাইনাস b হচ্ছে x ডিভাইডেড h। লিমিট h টেন্ডস টু 0, তাহলে sin 2x প্লাস h ইনটু sin x আর x কাটা যায়, হচ্ছে h, নিচে হচ্ছে h। তাহলে বলো দেখি এই sin h ডিভাইডেড h এটুকুর মান কত? এটা মান 1। তো sin x বাই x, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x কত হয়? 1 হয়। তাহলে লিমিট h টেন্ডস টু 0 sin h বাই h কত হবে? 1 হবে। তো আমি চাচ্ছি এবার এই h এর মানটা বসাই দিব। তাহলে এখানে আছে sin 2x, h এর মান বসাই দিলে হয় 0 আর এটুকুর মান তো 1, তাহলে sin 2x। তো এটা আমাদের মুখস্থ রাখতে হবে না যে sin স্কয়ার x এর ডেরিভেটিভ sin 2x। আমরা যখন ডিফারেন্সিয়েশন পারবো তখন এটা দেখলেই বলতে পারবো যে sin স্কয়ার x এর ডেরিভেটিভ sin 2x হয়। ঠিক আছে, তাহলে এটুকু তুলে নেন। শেষ, তারপরে আসেন 3 নম্বরে যাবো। দেখো, যদি আমরা কনস্ট্যান্ট কোন একটা নির্দিষ্ট ধ্রুবক ভ্যালুকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয় সেটা দেখবো। তাহলে এখানে f of x হচ্ছে আমাদের c, c মানে মনে করো যে 5 বা 10 বা 12, এটা কি ভ্যালু না? ভ্যালু কিনা বলো? ভ্যালু। তা f of x ইকুয়ালস হচ্ছে c, তাহলে বলো দেখি f of x plus h কি হবে? এটাই হবে c। এখানে কি x আছে? তো কিভাবে চেঞ্জ করবো? যা আছে তাই থাকবে। তাহলে বলো দেখি dd x of y means dd x of c ইকুয়াল, তাহলে লিমিট h টেন্ডস টু 0, সূত্রটা হচ্ছে f of x plus h মাইনাস f of x, তাহলে f of x plus h হচ্ছে c মাইনাস f of x হচ্ছে c ডিভাইডেড h, তাহলে লিমিট h টেন্ডস টু 0 0 বাই h, তাহলে লিমিট তাহলে 0 হয়ে গেল। তাহলে যদি আমরা কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে মানটা কত আসবে? 0 আসবে। কটা এক্সাম্পল দিই, হ্যাঁ। প্রথমত এটা মনে রাখতে হবে যে dd x of c এই মানটা হচ্ছে 0, এটা মুখস্থ। কেন হচ্ছে তা তো বুঝছি, তারপর মুখস্থ রাখতে হবে কারণ আমাদের দরকার লাগবে এটা। তাহলে বলো দেখি এবার dd x of 5 কত হবে? 0। এই যে x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন? একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন। আবার আসি ধরো dd x 10 টু দি পাওয়ার 2 মানে ডাই মানে ও ডেল, ডাই ডাই রাই কি আবার এই আমার ডেল 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 এক্স, ডেল ডেল এক্স তাই বলতেছ তো? মানে এটাকে বলতেছ ডাই বলে? আজ প্রথম শুনলাম আর কি। ডেল ডেল এক্সটা আবার কি তাহলে, তাই তো? আচ্ছা, একটা হচ্ছে ডিডি এক্স আর একটা হচ্ছে ডেল ডেল এক্স, দুটা আলাদা বিষয়।
এটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি না, আমি এটা দেখাবো, এটা পরবর্তীতে সামনে আছে। ডেল ডেল হচ্ছে আংশিক অন্তরজ, এটার সাথে তো কোনো কন্ট্যাক্ট করলে সেটা তো বলতেছি, এটা হচ্ছে তো অন্তরজ, ঠিক আছে, এটা হচ্ছে আংশিক অন্তরজ। আংশিক অন্তরজ কি আবার, সেটা বুঝতে গেলে আমাকে এটা আর ভালো করে বুঝতে হবে, আমরা সামনে দেখবো, প্যারা নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো দেখি যে এই ডিডি এক্স অফ টেন স্কোয়ার এর মান কত আসবে? জিরো আসবে, তাই কিনা বলো? হ্যাঁ, এবার বলো দেখি ডিডি এক্স অফ, ধরো হচ্ছে লনে, তাহলে কত হবে? কেন জিরো হবে? খেয়াল করিও, আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, এখানে এক্স নাই, এক্স নাই, তাহলে কনস্ট্যান্ট। এখানে কি এক্স আছে, আমরা এটা কনস্ট্যান্ট, তাহলে কি হয়ে গেল? জিরো। ধরো ডিডি এক্স ধরো এটা এম, তাহলে কত হবে? জিরো, কারণ এখানে কি আছে, এক্স আছে নাই। যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, যদি সেই কোনো ফাংশন না থাকে তাহলে সেটাকে আমরা কি ধরবো? কনস্ট্যান্ট ধরবো, তাহলে মানটা কত আসবে? জিরো আসবে। এটুকু তুলে নেন। আমরা এবার 4 নম্বরে যাব। দেখি শেষ। দেখো এটা 5 নাম্বারটা, হ্যাঁ মাঝখানে দুটো আছে কিন্তু, হ্যাঁ দেখাবো আস্তে ধীরে। আগে 5 নাম্বারটা দেখে নাও। ধরো একটা কনস্ট্যান্ট, তার সাথে একটা ফাংশন কোন আকারে আছে। তো যদি এরকম হয় যে আমরা ডিডি এক্স করবো, ডিডি এক্স সি ইন্টু এফ অফ এক্স, তাহলে আমাকে এইভাবে করতে হবে, সি ইন্টু ডিডি এক্স অফ এফ অফ এক্স, মানে আমরা কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে চলে আসবো। বুঝিও, যদি শুধু কনস্ট্যান্ট থাকতো তাহলে মান কত আসে? জিরো। কিন্তু যদি কোনো একটা ফাংশনের সাথে কনস্ট্যান্ট গুণ আকারে থাকে তাহলে কি করতে হবে? কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে চলে আসতে হবে। যেমন ধরো ডিডি এক্স 5 সাইন এক্স, তাহলে 5টা বাইরে চলে আসবে, ইন্টু ডিডি এক্স সাইন এক্স। বলো তো ডিডি এক্স সাইন এক্স কত? এই cos x টাকে বললাম cos x, এই তো শিখে বলছিলাম, খেয়াল করো, 5 cos x, বুঝছি এটা? চলে নাও তাড়াতাড়ি। শেষ শেষ, এটা কি শেষ? হ্যাঁ, আমার তো প্রচুর সময়, আমার অনেক সময়, আমি 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 খুঁজেই পাই না, আমি ভাবেই পাই না যে আমি এত সময় কই শেষ করবো, আমার এত সময়, বাপরে বাপ। আচ্ছা 4 নাম্বারটা থাকি, হ্যাঁ 4 এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন। আমার যদি এভারেজ, হ্যাঁ যদি এভারেজ, আমার যদি স্লিপের টাইম কাউন্ট করো দেখবা যে এক সপ্তাহে যদি টাইম কাউন্ট করো দেখবা যে আমার মনে হয় না যে 5 ঘন্টার উপরে হবে। এভারেজ যদি করো হবে না, এটা খুব ফরশিওর, খুবই খুবই রেয়ার হবে যে 5 ঘন্টা বেশি হচ্ছে। আসেন, তো আমার যেহেতু সময় খুব বেশি, তাহলে তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল আমাকে দিবা, আমি সেগুলো সলভ করে দেবো নাকি? টু দি পাওয়ার এন। আচ্ছা আসেন, এক্স টু দি পাওয়ার এন, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কি হবে? এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন। 4 নাম্বারটা, এটা মানে এই শীটে 4 নাম্বারটা।
আমার আগামীকাল একটা পরীক্ষা আছে, বুঝছো? আমার পরীক্ষা হ্যাঁ, আগামীকাল একটা পরীক্ষা আছে 9টায়। তো তোমাদের পরে যে শুরু করি, মানে আজকে ঘুমাইলে শেষ হবে না। যদি আজকে ঘুমাই তাহলে আমার পড়া শেষ হবে না। আর যদি শেষ করে পরীক্ষা দিতে চাই, তাহলে মনে করো যে আমার তুমি 2টা 3টা পর্যন্ত পাবা, আজ এটা জীবনে বুঝছো? 2টা 3টা পর্যন্ত আমার পাবা। চিল, এ ব্যাপার না, chill। দেখো, f of x যদি x টু দি পাওয়ার n হয়, তাহলে f of x plus s কি হবে? x plus h টু দি পাওয়ার n। তাহলে আমরা চাচ্ছি যে ddx of y বের করব। মানে কি? ddx of x টু দি পাওয়ার n বের করব। তাহলে এটা সূত্রটা কি হবে? লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0, ওই y ইকুয়াল f of x ইকুয়ালস টু, তো মানে যেটা, তাহলে f of x plus h মাইনাস f of x, তাহলে f of x plus h কত হচ্ছে? x plus h টু দি পাওয়ার n মাইনাস f of x হচ্ছে x টু দি পাওয়ার n ডিভাইডেড কত? h। তো আমি এবার লিমিট h টেন্ডস টু 0, তো h টেন্ডস টু 0, তো যদি আমি এখানে x কমন নিই, দেখো তো 1 প্লাস h বাই এক্স টু দি পাওয়ার n এরকম হচ্ছে না? মানে আমি এখান থেকেও x কমন নিছি, এখান থেকেও x কমন নিছি। কমন নেওয়া মানে কি? ভাগ করে দেওয়া। আর মাইনাস x টু দি পাওয়ার এখানে তো আছেই, নিচে কত? h। তাহলে লিমিট h টেন্ডস টু 0, এই পাওয়ার যদি দিয়ে দিই দুইজনকেই, তাহলে এই n পাওয়ারটা এখানেও আসবে, এই n পাওয়ারটা এখানেও আসবে। তাহলে x টু দি পাওয়ার n ইন্টু 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n ডিভাইডেড h। তাহলে লিমিট h টেন্ডস টু 0, এখানেও x টু দি পাওয়ার n আছে, এখানেও x টু দি পাওয়ার n আছে। তো যেহেতু এটা লিমিটটা হচ্ছে h এর সাপেক্ষে, তাহলে কি এই x টু দি পাওয়ার n কি কোনো মান বসানো যাবে? এটা তাহলে সিম্পল আলাদা হয়ে গেল। তো এটাকে আমি সামনে নিয়ে চলে আসবো, x টু দি পাওয়ার n। বাকি রইল কি? 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n মাইনাস, তাহলে এটা তো নিয়ে নিছি 1 ডিভাইডেড h। এগুলো কেন রাখতে হবে? সামনের ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি এইভাবে করতেছো যে লিমিট x টেন্ডস টু 0, ধরো এরকম আছে যে a ধরো x স্কোয়ার প্লাস x বাই ধরো x এরকম আছে। তো তুমি তো আর এতে বসাবো না, মানটা বসাবা না, যদি বসাই দাও এটাকে সামনে নিয়ে চলে আসা যাবে না? দেখিও লিমিট, ধরো এটা হচ্ছে 1, ধরো হচ্ছে 1, তাহলে লিমিট x টেন্ডস টু 1, এই ধরো আমি সামনে নিয়ে আসলাম, তাহলে x স্কোয়ার প্লাস x ডিভাইডেড x। এবার মানটা বসাই দাও তো, a ইন্টু 1 প্লাস 1 ডিভাইডেড 1, তাহলে 2a হয় না? ধরো আমি এটাকে এখানে রেখে দিছি, তাহলে এবার মানটা বসাই দাও, a ইন্টু 1 প্লাস a ইন্টু 1 ডিভাইডেড 1, তো 2a তো হচ্ছে। ঠিক আছে ব্যাপারটা? তো যার সাপেক্ষে লিমিট নিছি, সে না থাকলে তো এটা কনস্ট্যান্ট হয়ে গেল, সেটাকে তো বাইরে নিয়ে আসা যাবেই। যেহেতু এই যে সাপেক্ষে আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার n, এইখানে তো এই মানটা বসবে না, যেহেতু দুইটা আমি আছে, আমি কমন নিয়ে সামনে নিয়ে চলে আসলাম। আচ্ছা, এবার এইটুক তো আছে নাকি যে 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড h। এইখানে আমরা বাইনোমিয়াল বা দ্বিপদী বিস্তৃতির একটা সূত্র ফেলবো। আগে এইটুক তুলো তাড়াতাড়ি, এইটুক আগে তাড়াতাড়ি তুলে নাও। এইখানে আমরা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির একটা ফর্মুলা ফেলবো। শেষ শেষ শেষ, এটুকু মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা দেখেন তো, দেখি এই সূত্রটা কি মনে আছে আপনাদের? 1 প্লাস x টু দি পাওয়ার n ইকুয়াল কত? nx প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড, এই কথা হবে না, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x কিউব প্লাস ডট ডট ডট। এটা কি মনে আছে? দ্বিপদী বিস্তৃতি আমরা এইভাবে পড়তাম যে 1 প্লাস x টু দি পাওয়ার n সমান কত? দেখো তো এই যে 1 প্লাস, ধরো এই পুরোটা হচ্ছে x টু দি পাওয়ার n, তাহলে কি হবে? লিমিট ও x টু দি পাওয়ার n তখন আছে, ও সামনে x টু দি পাওয়ার n আছে, লিমিট h টেন্ডস টু 0, 1 প্লাস x টু দি পাওয়ার n, তাহলে nx
এই যে n ইন্টু এক্স কত h বাই এক্স প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড টু ফ্যাক্টরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এক্স কত h বাই এক্স, তাহলে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড n মাইনাস টু সহ ডিভাইডেড কত থ্রি ফ্যাক্টরিয়াল এইচ কিউব বাই এক্স কিউব প্লাস ডট 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 এই মাইনাস ওয়ান এখন আছে তো দিলাম মাইনাসের ওয়ান, নিচে আছে কত এক্স এইচ, তা এক্স টু দি পাওয়ার এন লিমিট এইচ টেন্ডস টু জিরো। তাহলে খেয়াল করে দেখবা যে যদি আমরা এখানে এখানে আছে মাইনাসের ওয়ান, ওয়ান প্লাস আচ্ছা ওয়ান আছে না এখানে মূলত শুধু হচ্ছে ওয়ান প্লাস এন এক্স এরকম না, দেখা এই যে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এটার মানে কি এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার জিরো, তারপর কি হয় এন সি ওয়ান, এতে এন সি জিরো, এন সি ওয়ান এগুলো আস্তে আস্তে আগে থাকে না, তাহলে এটা যদি এখানে ফেলতাম তাহলে ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু এই এক্স টু দি পাওয়ার জিরো হইতো, তাহলে প্রথম টার্মটা আসে কি ওয়ান, মানে এখানে ওয়ান প্লাস এন এক্স প্লাস এত, তার মানে এখানে ওয়ান প্লাস দিতে হবে, ওয়ান প্লাস এন এক্স প্লাস এভাবে আস্তে আস্তে আগে থাকে, বুঝছো না ঝামেলা আছে, বুঝছি বুঝিনি, এই যে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন যদি হইতো ফর্মুলাটা হচ্ছে এরকম, হ্যাঁ 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 হ্যাঁ, যে এক্স এর পাওয়ার এন আর এটার পাওয়ার জিরো, যদি প্রথমটার পাওয়ার এন আর দ্বিতীয়টার পাওয়ার জিরো হয়, তাহলে প্রথমটার পাওয়ার যদি এন দেয় আর দ্বিতীয় পাওয়ার যদি জিরো দেয় তাহলে ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো, তাহলে ওয়ান হচ্ছে না, প্রথমটা হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে এগুলো, তাহলে এই ওয়ান আর হচ্ছে এই মাইনাস ওয়ান কাটা যায়, যদি এই ওয়ান আর এই মাইনাস ওয়ান কাটা যায় তো বাকি থাকে হচ্ছে যেগুলা এন ইন্টু এইচ বাই এক্স প্লাস n into n minus 1 divided 2 factorial into h square by x square plus n into n minus 1 into n minus 2 divided 3 factorial into h cube by x cube plus dot 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 নিচে আছে h, এগুলা আসে, এগুলাকে বলা হচ্ছে মূল নিয়মে অন্তরজ। হ্যাঁ তাহলে এবার খেয়াল করি x টু দি পাওয়ার n লিমিট h টেন্ডস টু জিরো, এখানে কি h টাকে কমন নেওয়া যাবে না, এখানে h আছে, এখানে h স্কোয়ার আছে, এখানে h কিউব আছে, আমি যদি h কমন নেই তাহলে একটা সুবিধা আছে যে h এর সাথে কাটা যাবে আর কি, তাহলে এখান থেকে হচ্ছে n বাই এক্স প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড টু ফ্যাক্টোরিয়াল ইন্টু h বাই এক্স স্কোয়ার প্লাস ডট 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 এরকম, নিচে h, এই h আর এই h কাটা যায়, x টু দি পাওয়ার n লিমিট h টেন্ডস টু জিরো, তাহলে n বাই এক্স প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড টু ফ্যাক্টোরিয়াল ইন্টু h বাই এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, এর মানটা বসাই কত, এখানে কি h আছে তাহলে এইভাবে থেকে যাবে টু দি পাওয়ার n ইন্টু n বাই এক্স প্লাস এখানে কি h আছে বসে দিলে জিরো হয়ে যায় না, এরপরটা তো h স্কোয়ার আছে, এখানে h তারপরটা h স্কোয়ার আছে না, তারপরটা h কিউব, তারপরটা h টু দি পাওয়ার 4, এই যে h কমন নিছিলাম যে এখানে h, এখানে h স্কোয়ার, এখানে h কিউব, আস্তে আস্তে আগাবে না আরো, তার মানে এরপর টার্মে h স্কোয়ার আছে, তাহলে ওটা জিরো হয়ে যাবে না, ওটাও জিরো, তারপর সবগুলো তো জিরো হবে তাহলে, এই যে h এর মান জিরো, এখানে বসালে জিরো হচ্ছে, এরপরটা তো জিরো হবে, হ্যাঁ তাহলে এই সবগুলাই জিরো, শুধু এটা থাকবে, তাহলে বাকি হলো x টু দি পাওয়ার n ইন্টু n ডিভাইডেড x, তাহলে n ইন্টু x টু দি পাওয়ার এই যে x এর পাওয়ার n, এখানে x এর পাওয়ার 1 ভাগ আছে যে, তাহলে n মাইনাস 1, এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে ddx x টু দি পাওয়ার n ইকুয়ালস টু n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, যদি আমরা x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করি, যদি আমরা x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করি তাহলে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, ddx of x to the power n equals to n into x to the power n minus 1. Coba kok masih beri? शौक कोई नहीं शायद क्या बोल रहे हैं
এটা কি শেষ? কত বাজে? 40 বেজে গেছে আসলে। আপনার পরীক্ষা নষ্ট করা হয় কি বলতে চাচ্ছেন এই সিরিজটা শেষ করে দিব, তাড়াতাড়ি শেষ করো। শেষ? আসছে। হ্যাঁ, যাবো হচ্ছে এবার 6 নাম্বার সাইন টু এক্স। 6 নাম্বার, হ্যাঁ নিবো তো, শেষ করি না, আমার হেড হয়ে গেল। হ্যাঁ আঙ্কেল, না আমার হেডটা কই বললো, দেখো দেখো তো। পাইছি পাইছি। আঙ্কেল ডাকলেন? ও আচ্ছা, আমি ফোন দিতেছি, আমি বেরোয় ফোন দিতেছি আপনারে, আমি বেরোয় ফোন দিতেছি আপনারে। শেষ করি, আপনি বলবেন নাকি? আচ্ছা যান, আসি। সাইন টু এক্স খেয়াল করি একটু, সাইন টু এক্স। তাহলে গিভেন ফাংশন কি? এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন টু এক্স। লিখে নাও, এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন টু এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কি হবে? সাইন টু এক্স প্লাস টু এইচ, এটা হচ্ছে। তাহলে আমাদের দরকার, খেয়াল করি তাহলে দরকার হচ্ছে ডিডি এক্স অফ সাইন টু এক্স। তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে লিমিট এই কথা হবে না, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে সাইন টু এক্স প্লাস টু এইচ মাইনাস সাইন টু এক্স ডিভাইডেড এইচ, এই তো ফর্মুলাটা। তাহলে এবার খেয়াল করে দেখো, এই যে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, এই যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এই যে হচ্ছে এফ অফ এক্স। তাহলে এখানে সাইন সি মাইনাস সাইন দিয়ে ফর্মুলা করলেন আবার, তাহলে ফেলি লিমিট এইচ টেন্ডস টু 0 টু কস সি প্লাস ডি ডিভাইডেড 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড 2 ডিভাইডেড এইচ। বুঝছি, এটা বুঝছি। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 টু কস 2x 4x প্লাস 2h, তাহলে 4x কে 2 দ্বারা ভাগ করলে হয় 2x, আর 2h কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে h, ইন্টু সাইন, এখানে হচ্ছে 2x মাইনাস 2x কাটা যায়, 2h বাই 2, তাহলে h, নিচে হচ্ছে h। তাহলে বলো তো এইটুক দিয়ে কত হয়? 1। বসায় দাও 2 ইন্টু কস 2x প্লাস 0, আর ওটা তো 1 হয়ে গেছে, তাহলে 2 cos 2x, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সহজই তো। 2 cos 2x, তাহলে তাহলে sin 2x এর ডেরিভেটিভ কি বলো? 2 cos 2x, এটা আমাদের মুখস্থ রাখতে হবে না। যখন আমরা ডিফারেন্সিয়েশন শিখে ফেলবো তখন এই sin 2x দেখলে আমরা বলতে পারবো যে এটা ডিফারেন্সিয়েশন 2 cos 2x।